ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো আজকে হচ্ছে আমরা প্রবলেম সলভিং ক্লাস করব, বুঝছো? মানে হচ্ছে স্পেসিফিক কোনো অধ্যায় আমরা নিজেরা আগে সিলেক্ট করি নাই। আমি তোমাদেরকে গ্রুপে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, তাশরিফাও ভালো আছে, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো থাকতে হয় আমাদেরকে সবসময়। আচ্ছা, তারপরে হচ্ছে আরবি জান্নাত লাইভেও আসছে, খুবই ভালো। আচ্ছা, তো বলছিলাম আজকে আমরা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস করছি ইতিহাসে, অর্থাৎ ইতিহাসের মধ্যে আমরা তো প্রথমে হচ্ছে তোমাদের সবগুলা ক্লাস করাইলাম। তারপরে হচ্ছে গত 2 সপ্তাহে কিন্তু রিভিশন ক্লাস নিয়েছি, ওই যে একসাথে 3-4টা অধ্যায় করে নিয়েছি না, গুরুত্বপূর্ণ বিষয়গুলা কভার করেছি। তারপরে হচ্ছে তারপরেও হচ্ছে মনে হইলো যে তোমাদের আরো কিছু সমস্যা থাকতে পারে। সেজন্য হচ্ছে আমরা প্রবলেম সলভিং ক্লাস আয়োজন করছি, যেখানে হচ্ছে স্পেসিফিক যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমরা সমাধান করার ট্রাই করবো আর কি, বুঝছো? তো আজকে ইতিহাস থেকে শুরু হয়েছে, সেটা আমরা অন্যান্য সাবজেক্টও এরকম করব আর কি, বুঝছো? লাইক হচ্ছে তোমাদের ভূগোলেও এরকম ক্লাস করব, পৌরনীতিতেও এরকম ক্লাস করব। তো এইটা হচ্ছে তোমাদের জন্য খুব গুড গুড একটা চান্স আর কি, যে তোমাদের কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যাগুলো তোমরা খুব দ্রুত এখান থেকে ফাইন্ড আউট করতে পারো বা সলভ করতে পারো। এখন সমস্যাগুলো আসলে কিভাবে তোমরা পাবা? সেক্ষেত্রে হচ্ছে তোমরা যত বেশি প্রশ্ন সলভ করতে যাবা, ধরো এমসিকিউ সলভ করতে যাবা, তখন তোমার একটা কনফিউশন তৈরি হবে। কিংবা যদি কোনো সিকিউ অথবা এসকিউ সলভ করতে যাও, তখনই কিন্তু তোমার প্রবলেম ক্রিয়েট হবে। অথবা তুমি হচ্ছে কনফিউশন লাগবে আর কি তোমার কাছে, যে এটা হচ্ছে তুমি বুঝতেছো না, কিংবা কনফিউশন লাগতেছে। তো হয়তো এমন একটা প্রশ্ন যেটা তুমি আসলে ওইভাবে বইতে পাও নাই। হয়তো বইতে হচ্ছে এক একটা বিষয়ের একাধিক টার্ম আছে, বুঝছো? তো তখন দেখা যায় তুমি হচ্ছে একটা কথা পড়ছো, কিন্তু ওইটাকে ঘুরায় আসছে, ওই সময় তুমি নাও পারতে পারো, বুঝতে পারছো? তো এইরকম সমস্যাগুলা তোমরা নিজেরা খুঁজে বের করতে হবে, বুঝতে পারছো? আমরা যেই প্রশ্নগুলো দেই সেখান থেকেও তোমরা পেতে পারো। প্লাস তোমাদের কাছে হচ্ছে তোমাদের বোর্ড বই বলো কিংবা অন্যান্য কোনো যদি রিসোর্স থাকে, সৃজনশীল বলো, তোমার হচ্ছে গাইড বই বলো, যেখানেই তোমরা প্রশ্ন সলভ করতে যাবা, সেখানে যখন সমস্যা হবে সেগুলা হচ্ছে আমাদেরকে তোমরা জানাইতে পারো যে স্যার অথবা ভাইয়া, এখানে এই সমস্যাটা হচ্ছে, এটা একটু সলভ করে দেন, বুঝতে পারছো? তো আজকে প্রবলেম সলভিং ক্লাস, প্রথম ক্লাস, এজন্য হয়তো তোমরা একটু অ্যাডাপ্ট করতে একটু সময় লাগতে পারে, বা তোমরা এটাকে বুঝে উঠতে সময় লাগতে পারে। এজন্য আমি শুরুতেই তোমাদেরকে বলে দিলাম আজকে আমরা ক্লাস তো করবোই, এর বাইরে কালকেও কিন্তু ক্লাস হবে, তারপরে যে ক্লাসগুলো হবে তোমরা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের উপরে এই প্রশ্ন সলভ করা শুরু করো, ঠিক আছে? আমি ওখানে চ্যাট বক্সে কে জানি বলছিল 8 অধ্যায় থেকে কিছু সৃজনশীল বুঝিয়ে দিলে ভালো হইতো। আচ্ছা, আমি তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করছিলাম সন্ধ্যার আগে আসরের দিকে আর কি, যে তোমরা আসলে কোথায় থেকে সমস্যা আলোচনা করতে চাচ্ছ সেটা জানাইলে আমি ওইভাবেই হচ্ছে প্রিপেয়ার্ড হয়ে আসতাম আর কি, ঠিক আছে? যেমন হুমায়রা এখন জানাইছো যে 8 অধ্যায় থেকে সৃজনশীল বুঝিয়ে দিলে ভালো হইতো। 8 অধ্যায়ে আছে হচ্ছে সম্ভবত হচ্ছে আহ তোমার হচ্ছে স্বাধীনতা আন্দোলন, এই টাইপের কোন 8 অধ্যায়, এইগুলাই সম্ভবত আছে, ঠিক আছে? বা হচ্ছে বাংলাদেশ পিরিয়ডের আন্দোলন, তাই বা তোমার হচ্ছে আহ 8 অধ্যায়টা মূলত হতো তোমার মধ্যযুগের পরবর্তী সময় আর কি, অর্থাৎ ইংরেজ, তারপরে পাকিস্তান, এই সময়কার হয়তো অধ্যায়গুলো হইতে পারে ওখান থেকে। তো এটা তুমি যদি আগে জানাইতে তাহলে আমি ওখান থেকে রেডি হয়ে আসতাম আর কি, ঠিক আছে? তারপরে স্পেসিফিক কোনো সমস্যা থাকলে সেটা আমরা কি করব। আর আমি প্রতিদিনই হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম আরবি। আচ্ছা, প্রতিদিনই হচ্ছে আমি কি করব, তোমাদের যে ক্লাসটা হবে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে ওই বিকাল 3টা 4টার দিকে হচ্ছে একটু নক দিব, দিয়ে বলবো যে এখানে তোমরা কিসে আলোচনা করতে চাচ্ছ সেটা একটু জানাও, তাহলে আমি আগে থেকে ওইভাবে প্রশ্নগুলো বানাইয়া নিয়ে আসবো, ঠিক আছে? আজকে যেহেতু তোমরা রেসপন্স করো নাই, সেজন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে তোমাদের এই ইতিহাস বইয়ের 13টা অধ্যায় আছে টোটাল, সেখানে হচ্ছে হয়তো সবগুলো অধ্যায় না, তোমাদের তো থাকার কথা, সবগুলো অধ্যায় থাকার কথা 9-এ, হয়তো থাকবে না, যেগুলো আছে তোমাদের। তো সবগুলো অধ্যায় থেকে আমি তোমাদের জন্য এমসিকিউ করে নিয়ে আসছি, বুঝাইতে পারছি? সবগুলো অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ করে নিয়ে আসছি, একদম সবচেয়ে কোর পয়েন্ট গুলা থেকে এমসিকিউ গুলা নিয়ে আসছি। তো পরবর্তীতে কালকে বা পরের দিন থেকে যেই অধ্যায়টা, যেই টপিকের উপর হচ্ছে আমরা প্রবলেম সলভিং ক্লাস করব, সেখানে হচ্ছে তোমরা জানাইয়া দিবা, যে আজকে এখন জানাচ্ছ না,
যে হচ্ছে কেবল দুইজনে বলছে ইতিমধ্যে, তার শিফাও বলতেছে যে ৮ অধ্যায়টা বোঝান। হ্যাঁ, ৮ অধ্যায়টা বোঝান, তার শিফাও বলছিল সেটা। আচ্ছা, ৮ নাম্বার অধ্যায়টা যেহেতু দুইজনে বলছো, আমি সেটা বোঝানোর ট্রাই করব। কিন্তু এটা তোমরা কালকে থেকে আর একটু আগেই জানায় রাখো, দিনে জানায় রাখো, বুঝছো? তাহলে আমরা হচ্ছে আরো ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা। তাহলে যেহেতু তোমরা হচ্ছে ৮ নাম্বার অধ্যায়টা, তো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি ১০টা করে প্রশ্ন নিয়ে আসছি আরকি, এমসিকিউ নিয়ে আসছি। এবং সেই ১০টা হচ্ছে ওই তোমার বইতে সবচেয়ে ওই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলা প্রশ্নগুলা নিয়ে আসছি আরকি, হ্যাঁ? আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে ১ম এ প্রশ্নগুলা করব। তোমরা আমি প্রশ্নগুলা করব, তারপরে অপশনগুলা দেখবা। তারপরে হচ্ছে উত্তরটা দেখাবো আরকি, ঠিক আছে? তাহলে ১ম এ তোমাদের কাছে উত্তরটা আমি জানতে চাইবো। ১ম যে প্রশ্নটা আসে দেখো যে ইতিহাস শব্দের উৎপত্তি আসলে কোন ভাষা থেকে হয়েছে আরকি? এটা কে উত্তর দিতে পারবা? একটু বলো তো। তাশরিফা হচ্ছে উত্তর দিয়েছে হচ্ছে বি, মানে গ্রিক ভাষার কথা বলছে। তারপরে হুমায়রাও হচ্ছে গ্রিক ভাষার কথা বলছে। তারপরে তাবাসসুমে হচ্ছে, আচ্ছা এই ছাপটা তোমার নাই। আচ্ছা, তাহলে গ্রিক ভাষার কথা দুইজনে বলছে। আমরা সঠিক উত্তরটা একটু সামনে আগায় দেখি। হ্যাঁ, গ্রিক ভাষা। হ্যাঁ, ব্যাখ্যাটাও দেখো এখানে দেওয়া আছে যে হিস্টোরি যে শব্দটা, ইংরেজি যে শব্দ হিস্ট্রি অথবা হিস্টোরি তোমরা অনেকেই বলো, মূলত এটা হিস্ট্রি আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে আর কি, যার অর্থ হচ্ছে অনুসন্ধান করা বা জ্ঞান অর্জন করা আর কি, বুঝতে পারছো? তার মানে হচ্ছে ইতিহাস যে সাবজেক্টটা, এটা হচ্ছে পৃথিবীর সমস্ত জ্ঞানের হচ্ছে ভান্ডার বলা চলে আর কি, বুঝছো? যেমন ধরো তুমি যদি হচ্ছে একটা গল্প পড়ো অথবা হচ্ছে একটা হচ্ছে থিওরি শিখো, তাহলে জাস্ট ওই থিওরিটা শিখবা। কিন্তু যখন তুমি ইতিহাস নিয়ে পড়তে যাবা, তাহলে হচ্ছে যেমন ধরো তুমি হচ্ছে ধরো কার ইতিহাসটা পড়তে গেলা, সম্রাট আকবরের ইতিহাসটা পড়তে গেলা আর কি, ঠিক আছে? তাহলে ওই আকবরের ইতিহাস পড়বা, আকবরে কি কি কাজ করেছে সেই তার ইতিহাসটা পড়বা, সে কি ভালো কাজ করেছে সেগুলা পড়বা। তার সময়ে আরো কে কে বিখ্যাত কবি ছিলেন, ওই কবির কি কি ভালো কবিতা ছিল, কিংবা ওই সময়ে আরো কে কে বিজ্ঞানী ছিলেন, তাই না? অর্থাৎ ইতিহাসটা হচ্ছে একদম জ্ঞানের ভান্ডার বলা চলে আর কি। এজন্যই মূলত শাব্দিক অর্থে এটাকে অনুসন্ধান বা জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ২ নম্বর প্রশ্ন আসো যে ইতিহাসকে বলা হয় অতীতের গল্প। ২ নম্বর হচ্ছে অতীত ঘটনাবলী ধারা বিবরণী। ৩ নম্বর হচ্ছে ভবিষ্যতের কল্পনা। হ্যাঁ, ৪ নম্বরে কি আছে? ৪ নম্বরে আছে হচ্ছে ধর্মীয় উপদেশ। তাহলে এখানে কোনটা হবে? ইতিহাসে কি বলা হবে এই ৪টার মধ্যে? ক বলা হবে। আচ্ছা, আরবি বলছে ক বলা হবে। তার মানে এটা অতীতের গল্প বলা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা সঠিক উত্তরটা কি। হ্যাঁ, অতীত ঘটনাবলী ধারা বিবরণী আর কি, তার মানে হচ্ছে আরবি উত্তরটা হইল না। আচ্ছা, হ্যাঁ হুমায়রা উত্তরটা হয়েছে। হ্যাঁ, তার সিফারটাও হয়েছে আর কি। হ্যাঁ, অতীতের গল্প তো আসলে সব সময় পরিপূর্ণ হয় না, বুঝতে পারছো? আর ঘটনার মধ্যে অনেক কিছুই থাকে। সেক্ষেত্রে একটা ঘটনার ভিতরে একটা গল্প থাকতে পারে আর কি, বুঝতে পারছো? আর গল্পটা অনেক সময় একটু সংক্ষিপ্ত হইতে পারে। এজন্য অতীতের ঘটনার ধারা বিবরণী, যেটা মানে ধারাবাহিক বর্ণনা আর কি, বুঝতে পারছো? সেটা আমরা বলাটা সবচেয়ে যুক্তির আর কি। ৩ নম্বরের প্রশ্নতে তুমি আসো হচ্ছে আহ না, ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি না আরকি, তোমরা পড়ে নিও। আচ্ছা, ইতিহাসে হচ্ছে এই যে এই অংশটা দেখো, আমি একটু কি করি তোমাদের জন্য। আচ্ছা, এই প্রশ্নটা দেখো যে ইতিহাস অধ্যয়নের মূল উদ্দেশ্য আসলে কি? আনন্দ পাওয়া, তারপরে বিনোদন পাওয়া, অতীত থেকে শিক্ষা গ্রহণ করা। হ্যাঁ, তারপরে কি আছে যে কল্পনা শক্তি বৃদ্ধি করা। এটা উত্তরটা দেখাই গেছে এখানে, অতীত থেকে শিক্ষা গ্রহণ করা। অতীত থেকে শিক্ষা গ্রহণ করা মানে যেহেতু অতীত হচ্ছে ইতিহাসটা হচ্ছে মূলত অতীতকে নিয়েই। হ্যাঁ, এবং আমরা একটু আগে বলছিলাম যে ইতিহাস হচ্ছে শুধু ছোট বিষয় না, ইতিহাসের মধ্যে অনেক ইনডেপথ বিষয় থাকে। অনেক সময় দেখবা যে তুমি দুইটা ঘটনা পড়বা, দুইটা ইতিহাস জানবা, দুইটা ইতিহাসকে অ্যানালাইসিস করে তুমি তৃতীয় কোনো বিষয় খুঁজে বের করবা আর কি, বুঝতে পারছো? তো এই যে শিক্ষা গ্রহণ করার যে একটা মাধ্যম, সেটা হচ্ছে কি ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি আর কি। হ্যাঁ, তুমি তারপরের প্রশ্নতে আসো। তারপরের প্রশ্নটা হচ্ছে কি, দেখো যে ইতিহাস, এই যে ইতিহাস, হ্যাঁ এখানে দেখো ইতিহাস ইতিহাসের উপাদান ৯ কোনটি? হ্যাঁ, এই যে ইতিহাস, যেটা ইতিহাস হচ্ছে
আমরা বিভিন্ন উপাদান থেকে সংগ্রহ করে আর কি মূলত। হ্যাঁ, তো তার মধ্যে বেশ কিছু উপাদান আছে। তার মধ্যে কয়েকটি উপাদান আছে মধ্যে। এখন এখানে যে অপশন গুলো আছে, এখানে একটা উপাদান, একটা বিষয় আছে যেটা ইতিহাসের আসলে উপাদান নাই। হ্যাঁ, সেটা কোনটা? প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মৌখিক সাক্ষ্য, চলচ্চিত্র, কল্প কাহিনী। এখানে কোনটা আসলে ইতিহাসের কি নাই বলতো? গড় কথা বলছে, মানে চলচ্চিত্রের কথা বলছে। আচ্ছা, হুমায়রা তো চলচ্চিত্রের কথা বলছে, বাকিরা? তাসরিফা কি বলবে? 4 নাম্বার কল্প কাহিনীর কথা বলছে। তার মানে তোমরা কনফিউজড আছো না? কল্প কাহিনীর কথা অনুজ বলছে। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই, যাইয়া দেখি কি বলে আর কি। হ্যাঁ, এই যে কল্প কাহিনীটা মূলত কি ইতিহাসের তোমার হচ্ছে কি না আহ উপাদান নয় আর কি, ভাই। কল্প কাহিনী থেকে আমরা তোমার হচ্ছে উপাদান ইতিহাসের তথ্যগুলা নিতে পারি না, বুঝতে পারছো? প্রথম কথা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এটা তো ইতিহাসের অন্যতম উপাদান বলা চলে। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে মৌখিক সাক্ষ্য, অর্থাৎ ওই সময়ে যে মানুষ যারা ছিল তাদের যদি কোনো সাক্ষাৎকার থেকে থাকে, সেটা হচ্ছে আমাদের ইতিহাসের দলিল, বুঝতে পারছো? যেমন ধরো তোমরা রিসেন্টলি দেখবা যে হচ্ছে ওই যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে না, ওখানে হচ্ছে বিভিন্ন বিচার হচ্ছে, বা বিশেষ করে জুলাই আন্দোলনের সময় হচ্ছে স্বৈর শাসক যারা ছিল তাদের বিচার হচ্ছে, তাই না? তো এখানে হচ্ছে অনেকের মৌখিক সাক্ষ্য নেওয়া হচ্ছে। তো এখন জুলাইটা হচ্ছে আমাদের কাছে ইতিহাস হয়ে গেছে। ইতিহাস যে সব সময় তোমার 100 বছর পুরনো হবে সেটা না। ইতিহাসটা গতকালকে জিনিসটা তোমার কাছে আজকে ইতিহাস, কিন্তু বুঝতে পারছো? এই যে মৌখিক সাক্ষ্যগুলা নেওয়া হচ্ছে, এই সাক্ষ্যগুলা কিন্তু থেকে যাবে। 100 বছর পরে যদি কেউ জুলাই আন্দোলন নিয়ে হচ্ছে তোমার হচ্ছে গবেষণা করতে যায়, তাহলে কি আজকে যারা রাজসাক্ষী হচ্ছে কিংবা যারা সাক্ষ্য দিচ্ছে তাদের মৌখিক সাক্ষ্যগুলো কিন্তু অ্যানালাইসিস করা হবে। তার মানে মৌখিক সাক্ষ্যটাও কি ইতিহাসের একটা বড়। চলচ্চিত্র, চলচ্চিত্র হচ্ছে ওই ইতিহাসের অন্যতম একটি হচ্ছে কি তোমার হচ্ছে ও কি আর কি বলা চলে, উপাদান বলা চলে আর কি। হ্যাঁ, কল্প কাহিনী এটা আসলে উপাদান হইতে পারে না, কারণ হচ্ছে কল্প কাহিনী যে যেমনি চারে এমনি তো বলতে পারে, বুঝতে পারছো? এই জন্য এটা কি না, উপাদান নাই আর কি। ঠিক আছে। আচ্ছা, তোমার 4 পরে 5 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা দেখো কি আছে, সেটা হচ্ছে যে ইতিহাস রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? গল্প বলার কৌশল, তারপরে খ হচ্ছে তথ্য ও প্রমাণ, রসিকতা, ব্যক্তিগত মতামত। হ্যাঁ, এখানে সবচেয়ে বড় উপাদান কোনটি? কে কি বলছো দেখি? ওকে, হুমায়রা বলছে হচ্ছে খ, মানে রসিকতা। আচ্ছা, তারপরে হচ্ছে আর কে কি বলবা? প্রশ্ন হচ্ছে যে কোনটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। হ্যাঁ, রসিকতাটাই হবে। গল্প বলার কৌশলটা গুরুত্বপূর্ণ লাগবে, তথ্য প্রমাণ তো অবশ্যই লাগবে, ব্যক্তিগত মতামত লাগবে, কিন্তু রসিকতা কি উপাদান বা এটা গুরুত্বপূর্ণ বিষয় হইতে পারে না আর কি। দেখি আমরা কি বলছি উত্তরে। হ্যাঁ, তথ্য ও প্রমাণ, ইতিহাস রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? ও সরি, কোনটি নয় না, কোনটি মূলত এখানে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি এটার কথা বলছে, বুঝছো? আমরা প্রশ্নটা ভুল বুঝছিলাম, যে কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি তত্ত্ব ও প্রমাণ। বুঝাইতে পারছি? তত্ত্ব প্রমাণ ছাড়া আসলে কোনো ইতিহাস কখনো রচনা হয় না। হ্যাঁ, তত্ত্ব ও প্রমাণ, হ্যাঁ ঠিক আছে হুমায়রা, আমি ভুল শুনছিলাম তোমারটা, তুমি সঠিকটাই দিয়েছো। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 5 নাম্বার রসিকতা হবে না, আচ্ছা বলে ফেলছে এটা। হ্যাঁ, তাহলে তথ্য প্রমাণটাই হবে ইতিহাসের অন্যতম, অথবা হচ্ছে যেটা ছাড়া ইতিহাস আসলে পূর্ণতা পায় না, সেটা কি মূলত তথ্য এবং প্রমাণ। অর্থাৎ তুমি হচ্ছে 5 বছর আগের কোনো একটা বিষয় নিয়ে তুমি হচ্ছে অভিযোগ করবা, সেটার জন্য তোমার কি লাগবে? যথেষ্ট তথ্য প্রমাণ লাগবে, না হলে সেই অভিযোগটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে ইতিহাসের জন্য কি তথ্য প্রমাণ অপরিহার্য উপাদান, বা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে। আচ্ছা, তারপরে তুমি আসো 6 নাম্বার প্রশ্নতে আসে যে বিজ্ঞানী বলা হয় হিসাব সরি ইতিহাসকে বিজ্ঞান বলা হয় কেন? যে ইতিহাসকে বিজ্ঞান বলা হয় কেন? দেখো কেন, অপশন গুলা কি আছে, যে এতে সূত্র আছে, এতে প্রমাণ নির্ভর বিশ্লেষণ করা আছে, এতে পরীক্ষা করা হয়, এটি গণিতের মতো নির্ভুল। কেন বলা হয় বলো তো? ডায়লগও দের বাবা। আচ্ছা, ইতিহাসে কেন হুমায়রা কর কথা বলছে, মানে হচ্ছে এতে প্রমাণ নির্ভর বিশ্লেষণ করা হয়। ওকে। তার শিফা বলছে বি এর কথা, মানে প্রমাণ নির্ভর বিশ্লেষণ করা হয়। আচ্ছা, বাকিরা এই দুইজনের রেসপন্স পাই, বাকিরা কি খবর বলো তো? আর কে কে আছো? আছো হচ্ছে মীরা আছো, আরাব লাইবা আছো, আর অনুজ আছো। হ্যাঁ, তোমরা রেসপন্স করো। আচ্ছা, হ্যাঁ, এটা প্রমাণ নির্ভর বিশ্লেষণই বলা হবে আর কি। হ্যাঁ,
যে প্রমাণ নির্ভর কি আছে, এজন্য আমরা কি এটাকে বিজ্ঞান বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে, আমরা ১ মিনিট একটু বিরতি নেই, আজানটা শেষ হোক। ঠিক আছে? তাহলে আরো সামনে আগাই। হ্যাঁ, বলছিলাম যে ইতিহাসে বিজ্ঞান বলা হয় কারণ এতে কি আছে? প্রমাণ নির্ভর বিশ্লেষণ আছে। হ্যাঁ? অনুজে বোধহয় সূত্রের কথা বলছো না বাবা? ইতিহাসে তো কোনো সূত্র ব্যবহার হয় না কখনো, বুঝছো? এখানে কি মূলত প্রমাণ নির্ভর তত্ত্ব থাকে, এজন্য এটা কি বলা হয়? বিজ্ঞান বলা যায়। ঠিক আছে? আচ্ছা। তারপরে তুমি ৭ নাম্বার প্রশ্নে আছো। দেখো কি আছে? ৭ নম্বর হচ্ছে ইতিহাস লেখার প্রাথমিক ধাপ কোনটি? একটা হচ্ছে মুদ্রণ, তারপরে তথ্য সংগ্রহ, অনুদান এবং প্রচার। কোনটা বলো তো? ইতিহাস লেখার প্রাথমিক ধাপ কোনটা? হুমায়রা বলছে, আরাবী বলছে হচ্ছে ক, তথ্য সংগ্রহের কথা বলছে। হুমায়রাও বলছে ক, তথ্য সংগ্রহ। আচ্ছা। আর কে বলছো? প্রচার। প্রচার হবে কেন বাবা? ইতিহাস তো আগে লিখতে হবে তোমার। তুমি তো আগে লিখবা তারপরে না প্রচার করবা, তাই না? প্রচার মানে তো বুঝো। তুমি ধরো তুমি যদি ফেসবুকে কোনো কিছু প্রচার করতে চাও তাহলে কি লাগবে? তোমার কাছে কোনো তথ্য লাগবে, তাই না? যার কারণে আগে তুমি সেটা সংগ্রহ করতে হবে, বুঝছো? তো সংগ্রহ করার জন্য তোমার কি লাগবে? তোমার কাছে থাকলে না তুমি প্রচার, তোমার কাছে নাই। তো সেক্ষেত্রে কি লাগবে? তুমি তথ্য সংগ্রহ করতে হবে, বুঝছো? তো এজন্য এটা উত্তর হবে কি? ২ হবে। অনুজ বুঝতে পারছো? আচ্ছা, ২ নাম্বার হবে। সবাই তাহলে সঠিকটাই বুঝছো, তথ্য সংগ্রহ করতে হবে আগে। তথ্য সংগ্রহ করতে হবে, সেটাকে হচ্ছে তারপরে বিশ্লেষণ করতে হবে, তারপরে না যায়ে তুমি প্রচার করবা। ঠিক আছে? আচ্ছা। তুমি ৮ নাম্বার প্রশ্নতে আছো। আমরা ১০ টা প্রশ্ন নিচ্ছি আরকি ১ম অধ্যায় থেকে, হ্যাঁ? এটা শেষের দিকে আসে। ৮ নাম্বার প্রশ্ন যে ইতিহাস অধ্যয়ন সমাজের জন্য কেন প্রয়োজন? সমাজ আ বিনোদনের জন্য, জাতীয় পরিচয় গঠনে সহায়তা করে, তারপরে গল্প জানার জন্য, ৪ নাম্বার হচ্ছে ভাষা শেখার জন্য। কোনটা হবে বলো তো? ৮ নাম্বার অপশনে কোনটা হবে? ইতিহাস আমাদের কেন অধ্যয়ন করা প্রয়োজন? কোন কারণে? ইতিহাস আমাদের কি আনন্দ দেয়? নাকি আমাদের জাতীয় পরিচয় গঠন করতে সহায়তা করে? ওটা তুমি কোন জাতির অন্তর্ভুক্ত? তোমার পূর্বপুরুষ কি? এইরকম যে একটা জাতীয় গৌরব তোমার আছে সেটা তুমি গঠন করতে পারবা। নাকি গল্প জানা, নাকি ভাষা শেখা? কোনটার ক্ষেত্রে বলো তো? ওকে, তাশরিফা ২ বলছে, হুমায়রাও ক বলছে। আচ্ছা, আরাবিও ক বলছে। ঠিক আছে, এক্সাক্টলি এটাই হওয়ার কথা। হ্যাঁ? ইতিহাস পড়লে যেমন ধরো আমরা মুসলিম যারা আছে, মুসলিমদের ইতিহাস পড়লে কি আমাদের একটা ভালো লাগে। আমরা যে বাঙালি হিসেবে আমাদের কি বাংলাদেশের ইতিহাসটা আমাদের পড়তে ভালো লাগে। একই সাথে যখন আমরা ইতিহাসে দেখি যে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করছে, ওইটা কি আমাদের কাছে খারাপ লাগে। তার মানে হচ্ছে এই যে ইতিহাস থেকে বাই নেচার হচ্ছে কি আমাদের একটা জাতীয়তাবোধ তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? এজন্য ইতিহাস হচ্ছে আমাদের জাতি গঠনে সহায়তা করে। ক্লিয়ার আছে? ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, অনুজের উত্তরটা ঠিক সুন্দর হয়েছে। অত লম্বা লেখা লাগবে না। তুমি জাস্ট ক নাম্বার, খ নাম্বার এটা লিখলেই হয়ে যাবে আরকি। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা ৯ নাম্বার প্রশ্নে যাই। যে ইতিহাস, এই যে ইতিহাস চর্চায় প্রত্নতত্ত্বের ভূমিকা কি? এটা তো অনেক, মানে প্রত্নতত্ত্ব ছাড়া তো ইতিহাস হওয়ারই কথা না। দেখো যে প্রত্নতত্ত্ব তো বুঝো মানে আর্কাইভ আরকি, বুঝছো? আচ্ছা, নতুন গল্প সৃষ্টি করা হয়, প্রাচীন নিদর্শন আবিষ্কার করা যায়, যুদ্ধ পরিচালনা করা যায়, আ অর্থনীতি নিয়ন্ত্রণ করা যায়। এখানে কোনটা হবে বলতো? এই যে ইতিহাস চর্চা প্রত্নতত্ত্ব মানে বুঝো মানে বিভিন্ন ডকুমেন্ট আরকি, বুঝছো? যেমন ধরো পলাশির যুদ্ধের কিছু ডকুমেন্ট আছে, আমাদের স্বাধীনতার কিছু ডকুমেন্ট আছে আরকি। তো এগুলাকে মূলত প্রত্নতত্ত্ব বলা, আর্কাইভ বলা হয় আরকি, বুঝছো? তো এইটা আমাদের কি করে? হুমায়রা কি বলছে? হুমায়রা বলছে খ, মানে প্রাচীন নিদর্শন আবিষ্কার করা যায়। ওকে, আচ্ছা, বাকিরা? আরাবিও খ বলছে, মানে প্রাচীন নিদর্শন আবিষ্কার করা যায়। অন্যরা? আচ্ছা। আমরা যাই সামনে দেখি কি এক্সাক্টলি এটাই হবে। হ্যাঁ, প্রাচীন নিদর্শন আবিষ্কার করা যায়। বুঝতে পারছো? আচ্ছা, আরো কে উত্তর দিছো দেখি আমি। তাশরিফা উত্তর দিছে ৯। হ্যাঁ, সুন্দর, বি হইছে। হ্যাঁ, সবাই বি উত্তর দেয়। হ্যাঁ, ইতিহাসে কি এই যে ডকুমেন্ট যেগুলা, প্রত্নতত্ত্ব মানে হচ্ছে ডকুমেন্ট, আর্কাইভ এগুলা আরকি, হ্যাঁ? এগুলা থেকে আমরা সঠিক তথ্য বা নিদর্শনটা আমরা জানতে পারি। বুঝতে পারছো? আচ্ছা। তারপরে ১০ নাম্বার এবং এই ১ম অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন যেটা সেটা দেখো কি? যে ইতিহাস চর্চার মাধ্যমে মানুষ, এই যে ইতিহাস চর্চার মাধ্যমে মানুষ কি অর্জন করে? অতীতকে ভুলে যায়, সেটা তো হবেই না। ভবিষ্যৎকে অবহেলা করে, সেটাও হবে না। আত্মপরিচয় ও জাতীয় চেতনা এবং বিনোদন আনন্দ। কোনটা হবে বলো তো উত্তর? ওকে, হুমায়রা তো খুবই এক্সপার্ট দেখতেছি। ও আগেই উত্তর দিয়া ফেলায়। আরাবিও দিয়ে দিছে। আচ্ছা। ওকে, সামিরাও দিচ্ছে। গুড। ওকে। তার মানে তোমরা মোটামুটি ভালোই ধারণা রাখতেছো। আরো কে উত্তর দিছে? তাশরিফাও দিছে সি। হ্যাঁ।
আত্মপরিচয়। হ্যাঁ? ইতিহাস মানুষের আত্মপরিচয়টা জাগিয়ে তুলে, জাতীয় চেতনা জাগিয়ে তোলে। ঠিক আছে? আচ্ছা। আমরা আরো সামনে আগাই। মানে আমি হচ্ছে ১৩ টা অধ্যায় তো সবগুলো অধ্যায় থেকেই হচ্ছে এরকম ১০ টা করে গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রত্যেকটা অধ্যায়ের কোর মেসেজ গুলা এই প্রশ্নগুলাতে নিয়ে আসছি আরকি। বুঝছো? তো আশা করি হচ্ছে সবগুলা প্রশ্ন আমরা কভার করে ফেললে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আরকি। হ্যাঁ? তোমরা কি বোর ফিল করতেছো নাকি ব্রেক নিবো বলো তো? তোমরা চাইলে একটু ব্রেক নিবো, আর না চাইলে আমরা হচ্ছে আগাবো আরকি সামনে। আচ্ছা, মজা লাগতেছে আনসার করতে। গুড, ভালো। ঠিক আছে। ঠিক আছে, তোমরা আনসার করতে মজা লাগতেছে দেখে আমারও মজা লাগতেছে। বুঝছো? না হইলে তোমরা অন্যদিন এসে বসে থাকো। আমি হচ্ছে ক্লাস নেই। আমাকে মশায় মাঝে মধ্যে কামড় দিয়ে বলে যে, "স্যার আপনি ক্লাসে আছেন।" বুঝছো? তো রেসপন্স করলে স্যারের ভালো লাগে। ওকে? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে সামনে আগাই। তাহলে ১ম অধ্যায়টা আমরা শেষ করলাম। এখন আমরা আসবো বিশ্ব সভ্যতায়। এটা খুবই ইন্টারেস্টিং অধ্যায়। আমরা এটা পড়তে আমাদের অনেক ভালো লাগছিল। হ্যাঁ, এই উত্তরটা চলে আসছে সামনে। হ্যাঁ? আচ্ছা। দেখো তুমি বিশ্ব সভ্যতার কথা আমরা বলছিলাম। আমরা সভ্যতাকে সর্বশেষ ক্লাসে হচ্ছে ভাগ কইরা ফেলছিলাম ৩ টা ক্যাটেগরিতে। আমরা হচ্ছে নদীভিত্তিক সভ্যতা করছিলাম। তারপরে হচ্ছে আরেকটা কি করছিলাম? আমেরিকা ভিত্তিক সভ্যতা করছিলাম। আরেকটা কি যেন সভ্যতা করছিলাম? এরকম ৩ টা সভ্যতা ক্যাটেগরি করছিলাম, তাই না? এই ৩ টা ক্যাটেগরিতে আমরা অনেকগুলা সভ্যতাকে দেখছিলাম। টোটাল মেবি ১২ বা ১৩ টা সভ্যতার কথা আমরা ভেবেছিলাম। সর্বশেষ ছিল আইজটেক সভ্যতা, যেটা আমেরিকা ভিত্তিক আরকি। এবং আমরা ওখানে দেখছিলাম যে আমেরিকারা হইছে কি ছুঁড় বাটপারা ওরা ছিল। ওদের ইতিহাসে তেমন কোনো অবদান নাই কিন্তু, হ্যাঁ? ওরা পৃথিবীর বিভিন্ন ইতিহাস চুরিদারি করে ওরা সভ্যতার মধ্যে উঠে গেছে আরকি। বুঝতে পারছো? কিন্তু মেইন সভ্যতা হচ্ছে নদীভিত্তিক সভ্যতাগুলো আছে। মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা যেটা আমাদের আশপাশে পাকিস্তানের দিকে আছে। তারপরে এরকম আরো বেশ কিছু সভ্যতা আছে যারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে পৃথিবীকে এগিয়ে নেওয়ার পিছনে আসলেই অবদান রেখেছে, হ্যাঁ? আর আমেরিকা মূলত তারা ওইখানে ডগায় বসে কি ভোগ করা শুরু করে দিয়েছে। ঠিক আছে? চলো তাহলে বিশ্ব সভ্যতার ইতিহাসের ১ম প্রশ্ন যেটা, যে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে? একটা হচ্ছে টাইগ্রিস, নীল, ইউফ্রেটিস, সিন্ধু। কোন নদীর তীরে বলো তো উত্তরটা হবে? ওরে বাবা! আমি প্রশ্ন করার আগে তুমি উত্তর বইলা ফেলাও। বীর কথা বলছে হচ্ছে তাশরিফা, মানে নীল নদী। আচ্ছা। তারপরে হচ্ছে অনুজ নীল নদী বলছে বাকিরা। এটা তো সহজ একবারে বাবা। এটা তো কঠিন না। এটা সবাই জানে, বুঝছো? এবং মিশরকে বলাই হয়ে থাকে যে মিশর হচ্ছে নীল নদীর ধান, বুঝছো? আমি বলে দিলাম। হ্যাঁ, নীল নদী তোমরা সবাই বলতেছো। মিশরকে বলা হয় যে মিশর হচ্ছে নীল নদীর ধান, বুঝছো? আচ্ছা, দেখো উত্তরটা হচ্ছে নীল নদী। হ্যাঁ? এই যে ব্যাখ্যাটা ওইখানে দেওয়া আছে, তোমরা পড়ে নিও। ব্যাখ্যা আমি আর পড়ছি না আরকি। হ্যাঁ? আচ্ছা। তারপরে আমরা ২ নাম্বার প্রশ্ন হচ্ছে মেসোপটেমিয়া শব্দের অর্থ আসলে কি? মেসোপটেমিয়াতে সভ্যতা আমরা দেখলাম, এটার অর্থ আসলে কি আর? হ্যাঁ? ১ম টা হচ্ছে নদীর পাড়ে, ২ টি নদীর মাঝে, মরুভূমির দেশ এবং পাহাড়ের কূলে। কোনটা বলতো উত্তর হবে মেসোপটেমিয়া শব্দের অর্থ? আরে হুমায়ুনের কি ইতিহাস মুখস্থ নাকি? হ্যাঁ? তুমি তো ইতিহাসের উপর ইতিহাস করে ফেলবা। দ্রুত উত্তর দিয়ে ফেলতেছে। বাকিরা বলো। ২ নাম্বারের কথা বলছে। আচ্ছা, ২ নাম্বারের কথা বলছে মানে ২ নদীর মাঝখানে আরকি। হ্যাঁ, অনুজ বলছে, তাসরিফাও বলছে। আচ্ছা। হ্যাঁ, আমরা জানছিলাম যে যখন মেসোপটেমিয়া সভ্যতা পড়ছিলাম যে আ দজলা এবং ফুরাত নদীর কথা বলা আছে যে এই ২ টি নদীর মাঝখানে কি মেসোপটেমিয়া সভ্যতাটা গড়ে উঠেছিল। এটার আরেকটা ওই লোকাল একটা ল্যাঙ্গুয়েজ এর নাম আছে কি ইউফ্রেটিস, আরেকটা কি জানি? ২ টা নাম আছে, হ্যাঁ? ২ টা নদীর মাঝখানে কি মূলত মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠছিল। এই যে উত্তরটা এখানে দেওয়া আছে। মেসোপটেমিয়া সভ্যতার গ্রিক শব্দ ২ টি নদীর মাঝে ভূমি টাইগ্রিস এবং ইউফ্রেটিস, হ্যাঁ? ইউফ্রেটিস। টাইগ্রিস নদী এবং ইউফ্রেটিস ওদের লোকাল ভাষা, এবং আমরা ইতিহাস থেকে যেটা জানি ওদের দজলা এবং ফুরাত নদী আরকি। এই ২ টা নদীর মাঝখানে কি মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠছিল। দ্যাটস হোয়াই এটাকে কি মেসোপটেমিয় সভ্যতা বলা হয়। আচ্ছা, তারপরে আসো মেসোপটেমিয় সভ্যতার অন্যতম নগর রাষ্ট্র ছিল বেবিলন, আলেকজান্দ্রিয়া, ৩ নাম্বারে হচ্ছে অ্যাথেন্স এবং রোম। কোনটা বলো তো? ওকে। গর কথা বলছে হচ্ছে খর কথা বলছে মানে হচ্ছে আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়ার কথা বলছে কয়জনে? সামিরাও বলছে, আরাবিয়াও বলছে। বাকিরা? হুমায়রা বলবা না এটাতে? হ্যাঁ, বলে ফেলছে। এটা জানি না। ঠিক আছে। আমরা জেনে নিব। কোন সমস্যা নেই। বাকিরা জানো? আচ্ছা, আর কে জানে? তাশরিফা বলল।
বি আলেকজান্দ্রিয়া। আচ্ছা সবাই বি এর কথা বলছে। আমরা দেখি সামনে আগাই আরেকজন বলছে কি? আচ্ছা। আরেকজনে হচ্ছে আচ্ছা অনুজ হচ্ছে কর কথা বলছে, বেবিলনের কথা বলছে। বাবিলন লেখছে এটার মধ্যে বেবিলন আরকি, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, বাবিলন। বেবিলনের কথাই আছে আরকি, হ্যাঁ? এটা বাবিলন না, এটা মূলত বেবিলন হবে আরকি, হ্যাঁ? ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার একটি বিখ্যাত নগর রাষ্ট্র। রাজা কি জানি হাম্মুরাবির শাসনে এটি সমৃদ্ধ হয় আরকি, ঠিক আছে? মেসোপটেমিয় সভ্যতা এবং ওখান থেকে বেবিলন নামে আরেকটি সভ্যতা মূলত গড়ে উঠছিল আরকি, বুঝতে পারছো? তো এইটার উত্তরটা হচ্ছে আমরা বেবিলন হবে। কি হবে? বেবিলন। এটা ভাবিলন না বেবিলন হবে। আমি বলে দিলাম তোমাদেরকে, হ্যাঁ? আচ্ছা। তুমি হচ্ছে হাম্মুরাবির এখানে আসছে যে হাম্মুরাবির নাম ইতিহাসে প্রসিদ্ধ কেন? এটার উত্তরটা দেখো যে হাম্মুরাবির নাম ইতিহাসে প্রসিদ্ধ কেন? যে তিনি যুদ্ধের জন্য হচ্ছে ছিল, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ধর্ম প্রচার করার জন্য, নগর রাষ্ট্র পরিকল্পনার জন্য। এটা কোনটা হবে বলো তো? ক হতে পারে যুদ্ধের জন্য। ওকে। খ সামিরা বলছে খ। আর বাকিরা? উমেরা বলছে খ। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। আচ্ছা। আর কেউ? আর একজনে বলছে তার সেবা বলছে বি যুদ্ধ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। তার মানে তোমরা সবাই হচ্ছে ও আচ্ছা ঠিক আছে আগের উত্তর। আচ্ছা। সবাই যারা বলছে সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। আমরা দেখি হ্যাঁ, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কি তিনি বিখ্যাত ছিলেন রাজা হাম্মুরাবি অথবা সম্রাট হাম্মুরাবি আরকি, ঠিক আছে? আচ্ছা। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে যে রাজা হাম্মুরাবি প্রাচীন বিশ্বের প্রথম লিখিত আইন সংগ্রহ হাম্মুরাবি কোড প্রণয়ন করছিল আরকি, ঠিক আছে? আচ্ছা। এখন আসো তুমি সিন্ধু সভ্যতার প্রধান নগর ছিল উর ও লারসা, মিশর ও তিবস, মহেঞ্জোদারো ও হরপ্পা, এথেন্স ও স্পার্টা। এটা কি হবে বলতো? ৫ নাম্বার যেটা সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনগুলা ছিল? গড় কথা বলছে হ্যাঁ, মহেঞ্জোদারো ও হরপ্পা। আচ্ছা। আর কে বলবে? আরাবীয় গড় কথাই বলছে। আচ্ছা। আর কেউ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সিন্ধু সভ্যতার হচ্ছে মহেঞ্জোদারো এবং হরপ্পা এই ২ টি নগর ছিল সিন্ধু সভ্যতার মাঝে। বর্তমানে পাকিস্তানের আরকি, বুঝছো? সিন্ধুর সাথে কিন্তু পাকিস্তানের সম্পর্ক আছে। তোমরা মনে রাখবা সহজে আরকি, হ্যাঁ? বর্তমানে পাকিস্তান সিন্ধুর সাথে সম্পর্ক আছে, হ্যাঁ? আচ্ছা, হয়ে গেল। ঠিক আছে। চলো তাহলে ৬ নাম্বারে এই উত্তরটা চলে আসছে সামনে। ৬ নাম্বার প্রশ্নে আমরা দেখব যে হচ্ছে চীনের প্রাচীন প্রাচীন সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ইয়াংসি, হুয়াংহু, সিন্ধু, টাইগ্রিস। সিন্ধু এবং টাইগ্রিস তো চীনের সাথে সম্পর্ক নাই। আরো ২ টা নাম আমি বলে দিলাম তোমাদেরকে সহজেই। ওই যে আমরা এমসিকিউ গুলো এমনি বার করবো আরকি, বুঝছো? যেগুলা আমরা সঠিক উত্তর যখন পাবো না তখন যেগুলা বেঠিক উত্তর ওগুলাকে আমরা সরায় ফেলবো। অটোমেটিক সঠিক উত্তর বের হয়ে যাবে। তার মানে এখান থেকে দেখো সিন্ধু এবং টাইগ্রিস এগুলো চীনের সাথে কোনো সম্পর্ক নাই। বাকি ২ টাই ইয়াংসি এবং হুয়াংহু। এই ২ টার মধ্যে যেকোনো একটা হইতে পারে আরকি, ঠিক আছে? তাহলে কোনটা হবে তোমরা বলে দাও? খ হুয়াংহু। বীর কথা বলছে। ওকে। ক অনুজ ইয়াংসি। মনে হয় উত্তরটা হয় নাই অনুজের। আচ্ছা দেখো, হুয়াংহু চীনের দুঃখ বলা হয় মূলত হুয়াংহু নদীকে আরকি, বুঝছো? তো চীনের সাথে মূলত হুয়াংহু নদীটাই জড়িত। তার মানে এটা উত্তর হবে খ, মানে হুয়াংহু নদী। হুয়াংহু আরকি চীনের প্রাচীন সভ্যতা হুয়াংহু নদীর তীরে গড়ে উঠেছিল। এই নদীকে চীনের দুঃখ বলা হয়, এই যে বলা আছে এখানে, হ্যাঁ? এটা বন্যার কারণে আরকি। এটা বারবার বন্যায় ভাঙ্গা নিয়ে যায়। যার কারণে কি বলা হইতো? চীনের দুঃখ বলা হইতো এই হুয়াংহু নদীকে, ঠিক আছে? আচ্ছা। তোমরা ৭ নাম্বার প্রশ্নে আমরা যদি আসি, দেখো কি আছে যে প্রাচীন গ্রিসের বিখ্যাত দার্শনিক ছিলেন সক্রেটিস, প্লেটো, এরিস্টটল এই ৩ জন। আবার বলা হচ্ছে গৌতম বুদ্ধ, কনফুসিয়াস, লাও তছে, তারপরে হাম্বুরাবি, তারপরে হচ্ছে রামেসিস, ম্যানেস, আলেকজান্ডার, সিজার ও
পাম্পেই। ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে যে বিখ্যাত দার্শনিক। ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে সহজ করে দেই। গৌতম বুদ্ধ এরা তো কনফুসিয়াস তো মূলত চীনের মানুষ। ঠিক আছে? তাহলে গ্রিসের তো এরা না। ঠিক আছে? গৌতম বুদ্ধ তো হচ্ছে ভারতের মানুষ। গৌতম বুদ্ধ তো হচ্ছে উনি হচ্ছে ধর্ম বিষয়ক সম্ভবত কি ছিলেন? সন্ন্যাসী টাইপের ছিলেন। কিন্তু দার্শনিক ছিলেন না। ঠিক আছে? হাম্মুরাবি তো বাদশা ছিল, রামেসিস এগুলা বাদশা ছিল, আলেকজান্ডারও বাদশা ছিল। তার মানে কি না শেষের ৩ টা না, ১ম ২ টাই হবে। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল। কি বলছো তোমরা দেখি? ওকে, সবাই উত্তর দিয়ে ফেলছে। ক, হুমায়রাও খ দিছে। এক্সাক্টলি, হ্যাঁ। তার মানে হচ্ছে গ্রিসের, শুধু গ্রিসের না, এরা পৃথিবী বিখ্যাত ৩ জন সক্রেটিস ছিল, মানে দার্শনিক ছিল আরকি, বুঝছো? সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল এই ৩ জন এখানে মূলত বিশ্ববিখ্যাত ৩ জন দার্শনিক ছিল, যারা মূলত গ্রিসের ছিল আরকি। ঠিক আছে? আচ্ছা। তারপরে তুমি ৮ নাম্বার প্রশ্নে আসো, সেটা কি? ৮ নাম্বার প্রশ্ন হচ্ছে, এই উত্তর চলে আসে সামনে। উত্তর হচ্ছে যে রোমান সভ্যতার প্রধান অবদান কোনটি? রোমান সভ্যতার প্রধান অবদান কোনটি? জ্যোতির্বিজ্ঞান, আইনের বিকাশ, পিরামিড নির্মাণ, ধর্মীয় অনুশাসন। কোনটা বলো তো? ওকে, ৭ বলছে। আচ্ছা, ৮ এর কথা বলো। ৮ এর কথা হুমায়রা খ বলছে, মানে আইনের শাসন। ওকে, আরবীয় আইনের শাসনের কথা বলছে। বাকিরা? আচ্ছা, আমরা তাহলে দেখি সঠিক উত্তরটা। এক্সাক্টলি আইনের শাসন, হ্যাঁ? রোমানরা হচ্ছে আইনের শাসন করছে এবং ওরা কিন্তু আইন গ্রন্থ একটা রচনা করছিল। ওটার নামটা কি জানি ছিল, ভুলে গেলাম। হ্যাঁ? যে তাদের হচ্ছে রোমান আইন ও প্রশাসন ব্যবস্থার বিকাশ ঘটায়। তাদের রোমান ল আজও অনেক দেশে প্রভাবশালী। হ্যাঁ, এক্সাক্টলি, হ্যাঁ, রোমান ল নামে আলাদা একটা ল আছে। একই সাথে তারা নাম্বারেও কি করছে, মানে হচ্ছে সংখ্যাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে আরকি। আইনে তারা বেশি অবদান রাখছে। ঠিক আছে? আসলে ইসলামী সভ্যতার স্বর্ণযুগ বলতে বোঝায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, আব্বাসীয় খেলাফতের আমল, উমাইয়া খেলাফতের আমল, ফাতেমীয় যুগ আরকি। এটা কোনটা বলো তো? ৯ নাম্বার উত্তরটা কি হবে? আচ্ছা, এটা হচ্ছে আব্বাসীয় খেলাফতের যুগ আরকি, বুঝছো? ইসলামী সভ্যতার স্বর্ণযুগ আব্বাসীয় খেলাফত যখন ছিল, ওই সময় হচ্ছে হ্যাঁ, আব্বাসীয় কথা বলছে হুমায়রা। ঠিক আছে, আব্বাসীয় খেলাফতে আমরা জানি। ১০ নম্বর এবং এই যে দ্বিতীয় অধ্যায় যেটা বিশ্ব সভ্যতা, সেই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে ইসলামী সভ্যতার জ্ঞান স্রোতের কেন্দ্র ছিল আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়, বাগদাদের বায়তুল হিকমা, তারপরে কায়রোর জাদুঘর, দারুল ইসলাম প্রাসাদ। কোনটা বলতো ১০ নম্বর উত্তর? খোয়ার কথা বলছে বাগদাদের বায়তুল হিকমা। তারপরে অনুজ হুমায়রা, অনু সবাই খর কথাই বলছে। আচ্ছা, সবাই খ বলছে, হ্যাঁ। বাগদাদের বায়তুল হিকমা। বাগদাদের বায়তুল হিকমা এক্সাক্টলি সঠিক উত্তর তোমাদের হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা ১৩টা অধ্যায়ের ২টা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা সলভ করে ফেলছি আজকে। ঠিক আছে? আশা করি কোর পয়েন্ট গুলা এখানে চলে আসে। অবশ্যই এর বাহিরে আর অনেক এমসিকিউ আছে, কিন্তু কঠিন গুলো আমরা এখানে নিয়ে আসতেছি আজকে, বুঝছো? আমাদের হচ্ছে ৭:৩০ পর্যন্ত ক্লাস, তো আরো একটু সময় আছে। আমরা আরেকটা অধ্যায় শেষ করে ফেলি। শেষ করে হচ্ছে এই এই যে তোমাদের এই যে লেকচার শিট, এটা তোমাদেরকে দিয়ে দিব আরকি, হ্যাঁ? আমি তোমাদেরকে ক্লাস শেষ করি, তোমাদের গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে তোমরা পুনরায় দেখে নিতে পারবা। আরো একটা অধ্যায় আমরা শেষ করি, নাকি কি বলো? ওকে, ঠিক আছে। দেখো তাহলে আমরা ৩ নাম্বার যেটা প্রাচীন বাংলার জনপদ, এটা আমরা একটু শেষ করি। এটা হচ্ছে পড়ানো একটু কম হয়েছে, কিন্তু কম হয়েছে আর কি, বুঝছো? এই জন্য এটা আমরা শেষ করতেছি। যে প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলার প্রাচীন জনপদ বলতে আসলে কি বোঝায়? গ্রাম বোঝায়, নগর রাষ্ট্র বোঝায়, পাহাড়ি ও প্রশাসনিক অঞ্চল বোঝায়, পাহাড়ি জনপদ বোঝায়। সেটা কোনটা বোঝায় বলো তো? প্রাচীন বাংলার জনপদ বলতে কি বোঝায়? ক বলছে অনুজ, গ্রাম বাংলা। না, এটা তো হবে না। খ বলছে আরবি, নগর রাষ্ট্র। না, এটাও হবে না। হুমায়রাও খ বলছে। না, এটাও হবে না। হ্যাঁ,
তোমরা হচ্ছে প্রাচীন বাংলাতে কয়েকটা জনপদ ছিল, বুঝতে পারছো? ওই যে পুন্ড্র, গৌড় আর একটা কি জানি ছিল, ওই 3-4টা জনপদ ছিল। এগুলো মূলত প্রশাসনিক অঞ্চল ছিল আর কি, বুঝছো? এখন তো আমাদের যেমন ধরো বাংলাদেশ তো আছে, ওইদিকে পশ্চিমবঙ্গ আছে, ওইদিকে পাকিস্তান আছে, না, একটা রাষ্ট্র আছে বা একটা রাজ্য আছে। কিন্তু ওই সময়ে প্রাচীনকালে আমাদের এই দেশটা কি হইতো, একটা জনপদ হিসাবে প্রশাসনিক ভাবে পরিচালিত হইতো আর কি, বুঝতে পারছো? এজন্য হচ্ছে এটা উত্তর গ হবে, বুঝছো? এটা উত্তর কি হবে, গ হবে, হ্যাঁ। যে প্রশাসনিক রাজ্য ও প্রশাসনিক অঞ্চল আর কি, বুঝতে পারছো? দেখো, উত্তর হচ্ছে গ, রাজ্য প্রশাসনিক অঞ্চল। জনপদ মানে হলো এমন একটি অঞ্চল যেখানে সংগঠিত সমাজ ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছিল আর কি। তো আমাদের কয়েকটা জনপদ গড়ে উঠেছিল। হ্যাঁ, এই যে হুমায়রা গতাই বলছে, আরে আমি ভুল বুঝি, কেন বুঝি না? হুমায়রা সঠিক উত্তর বলে তারপরে আমি হচ্ছে বলি, আচ্ছা গ, গ হইলে তোমার উত্তরটা ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা সামনে যাব আরো, যে প্রাচীন বাংলায় কয়টি জনপদ ছিল? এই যে আছে, দেখো এখানে কয়টি, 3, 4, 5, 6টা জনপদ ছিল। উত্তর কি, কয়টা জনপদ ছিল বলো তো? গৌড়, সমতট এবং হরিকেল, এই 4টা জনপদ ছিল আগে প্রাচীন বাংলায়, ঠিক আছে। তারপরে 15 জনপদ বর্তমান বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল। এর উত্তর হচ্ছে কি, সম্ভবত উত্তরাঞ্চলে। হ্যাঁ, উত্তরাঞ্চলে আর কি। বর্তমান যে পুন্ড্র, যেটা পুন্ড্র যে জনপদটা ছিল, এখনকার যে আমরা উত্তরবঙ্গ বলি না, উত্তরাঞ্চল আর কি, এইদিকে ছিল আর কি, বুঝছো? আচ্ছা, তারপরে তুমি হচ্ছে আসো। হ্যাঁ, 4টা, ঠিক আছে। তারপরে আসো আমরা 4 নম্বর প্রশ্নে যাব। 4 নম্বর প্রশ্নে আছে হচ্ছে যে কি আছে নম্বর প্রশ্নে, যে গৌড় জনপদ যেটা ছিল, আমরা 4টা জনপদে ছিলাম, পুন্ড্র, গৌড়, সমতট, হরিকেল। এর মধ্যে গৌড় ছিল একটা। গৌড়টা হচ্ছে বর্তমান কোথায়, উত্তরটা দেখাই গেছে। বর্তমানে হচ্ছে রাজশাহী এবং পাবনা ওই দিকে ছিল আর কি গৌড় জনপদটা। হ্যাঁ, বর্তমান বাংলাদেশের রাজশাহী এবং পাবনা ওইদিকে ছিল এই গৌড় জনপদটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সমতট বলতে কোন অঞ্চলকে বোঝায়? এই যে দেখো, সমতট বলতে কোন অঞ্চলকে বোঝায়? উত্তর হচ্ছে উত্তরবঙ্গ, সিলেট ও কুমিল্লার অঞ্চল, খুলনা ও ঢাকার অঞ্চল, ঢাকা ও ময়মনসিংহের উত্তর। এটা সম্ভবত কি হবে বলতো? কেউ বলতে পারবা 5 নম্বর প্রশ্নটা? 5 নম্বর উত্তর কে বলতে পারবা? খর কথা বলছে সিলেট ও কুমিল্লা। ওকে, আর মনে করবো আছে এই যে ডাটাটা আন্দাজে যে পুরো রেকর্ডিং ক্লাস দেখতে পারবো বন্ধ কর বেশি চালাক তুই কি বললা তোমরা এটা? খর কথা বলছো মানে হচ্ছে সিলেট ও কুমিল্লা। আচ্ছা, দেখি আমরা উত্তরটা কি এক্স্যাক্টলি। সিলেট ও কুমিল্লা ছিল সমতট জনপদের অন্তর্গত। তার মানে 4টা জনপদ আমরা দেখছি। 4টা জনপদের কোন অঞ্চল বর্তমান কোথায় আছে সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে। হরিকেল 4 নম্বর জনপদ, লাস্ট জনপদটা দেখো এখানে কি আছে, সেটা কি? এটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলটা আছে, ঠিক আছে। তাহলে 4টা প্রাচীন বাংলার যে আমাদের বাংলার যে জনপদ গুলো ছিল, সেগুলো মূলত প্রশাসনিক জনপদ ছিল। 4টা ছিল। সেই 4টা বর্তমান কোন কোন জেলায় অবস্থিত, কোন কোন অঞ্চলে অবস্থিত, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম, ঠিক আছে। তারপরে 7 নম্বর প্রশ্নে তুমি এসে দেখো যে বঙ্গ যে নামটা, এই নামটা আসলে কোথায় থেকে আসছে? বঙ্গ নামের উৎপত্তি কোন জনপদ থেকে হয়েছে বলে ধারণা করা হয়? ধারণা করা হয় বলতে, বঙ্গ নামের উৎপত্তি সম্পর্কে শতভাগ সঠিক কোনো তথ্য আজও নাই। মোটামুটি বেশিরভাগ মানুষের মনে করে কিংবা ধারণা করা হয়, এরকম তথ্য আছে আর কি, বুঝছো? তাহলে এই যে 4টা জনপদ আমাদের, এখান থেকে বঙ্গ কোথায় থেকে উৎপত্তি লাভ করছে, কে বলতে পারবা বলো তো? আমাদের যে বঙ্গ, এটা কোথায় থেকে আসছে কে বলতে পারবা? শারশিফা বললো গো, মানে হরিকেল থেকে। হুমায়রা বললো ঘ, হরিকেল থেকে। ওকে, আর কেউ? আচ্ছা, হ্যাঁ, তোমাদের উত্তর হয়ে গেছে হরিকেল থেকে। কিছু ইতিহাসবিদ মনে করেন যে হরিকেল জনপদ থেকে বঙ্গ নামের উৎপত্তি হয়েছে। আচ্ছা, তার মানে হরিকেল হচ্ছে চট্টগ্রামের কথা বলা হয়েছিল, যে চট্টগ্রাম ওখান থেকেই মূলত কি হয়েছে, আমাদের বঙ্গ নামের উৎপত্তি হয়েছে। আচ্ছা, তারপরে তুমি আসো 8 নম্বর প্রশ্ন, যে প্রাচীন বাংলার জনপদগুলোর অর্থনৈতিক ভিত্তি ছিল কি? বাণিজ্য, কৃষি, শুধু বাণিজ্য, শুধু
যুদ্ধ শুধু শিল্প কোনটা বলো তো? পর কথা বলছে, হ্যাঁ এক্স্যাক্টলি। আজান হচ্ছে, হ্যাঁ আমাদের একটা মিনিট ওয়েট করি। আচ্ছা দেখো তাহলে 8 নম্বরটা কি, বাণিজ্য এবং কৃষি। হ্যাঁ, বাংলায় আসলে একসময় প্রচুর কি হইতো, ফসল, কৃষি ফসল উৎপন্ন হইতো এবং আরো অনেক কিছু ছিল। একই সাথে কি আমরা নদীপথে আমাদের বাণিজ্যটাও ছিল আর কি, ঠিক আছে। সাথে 8 নম্বর উত্তর হবে এক, মানে ক হবে আর কি, বাণিজ্য ও কৃষি। 9 নম্বর হচ্ছে যে পুন্ড্র নগর যেটা ছিল, পুন্ড্রবর্ধন নগর, পুন্ড্র নগর ছিল আর কি এটা, হ্যাঁ পুন্ড্রবর্ধন যেটা, পুন্ড্র নগরীর হচ্ছে বর্তমান অবস্থান ছিল কোথায়, দেখো সেটা হচ্ছে বগুড়াতে ছিল আর কি, হ্যাঁ। পুন্ড্রবর্ধন ছিল মূলত পুন্ড্র জনপদের রাজধানী, পুন্ড্রবর্ধন আর কি, হ্যাঁ। পুন্ড্রবর্ধন ছিল মূলত পুন্ড্র জনপদের রাজধানী, যা বর্তমান বগুড়া জেলায় অবস্থিত, হ্যাঁ মহাস্থানগর আর কি, ঠিক আছে। আমাদের 3 নম্বর অধ্যায় লাস্ট প্রশ্ন বা 10 নম্বর প্রশ্ন হচ্ছে কি, যে প্রাচীন বাংলার জনপদগুলোর গঠনকালের সময়কাল কোন যুগে ছিল? প্রাগৈতিহাসিক, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, প্রাচীন যুগে ছিল আর কি। এই যে যুগ যেগুলা আমরা জনপদগুলো দিলাম মূলত কি প্রাচীন কালের ব্যাপার স্যাপার আর কি, ঠিক আছে। তাহলে আমরা আমাদের 13টা অধ্যায় থেকে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আসছি, প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা প্রশ্ন নিয়ে আসছি। 3টা অধ্যায় আমি সলভ করে দিলাম ইনশাল্লাহ, বাকিগুলো যেখানে দেওয়া আছে, হ্যাঁ প্রত্যেকটা অধ্যায়ের নাম সহ উল্লেখ করা আছে, সবগুলো তোমরা একটু দেখে নিও, আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব। একই সাথে হচ্ছে আরেকবার বলে রাখি যে কালকে যখন আমরা আরেকবার প্রবলেম সলভিং ক্লাস অ্যানাউন্স হবে, আমি তোমাদেরকে মেসেজ দিব। তো মেসেজ না দিয়ে তোমরা বলে দিও যে স্যার এই বিষয়ে সমস্যা আছে, সেটা হচ্ছে সমাধান করে দিলে ভালো হয়, তাহলে আমি আগে থেকে আরো গোছানো করবো আর কি, যেন তোমাদের জন্য আরো বেশি ইমপ্রুভ হয় আর কি, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, তোমরা কারো কিছু বলার বা কিছু প্রশ্ন থাকলে বলতে পারো, তারপর আমরা শেষ করে দিব আর কি, হ্যাঁ। আচ্ছা তোমরা লাস্ট পর্যন্ত আছো হচ্ছে 5 জন না? আর আমি জান্নাত, লাইবা হচ্ছে হুমায়রা, সামিরা, আর মীরা আছো, আর তার শিফাত, ঠিক আছে। ভালো থেকো, তাহলে কালকের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ।